এবং আমাদের চোপড়া ব্লক সভাপতি অশোক রায় মহাশয় এবং এখানে উপস্থিত আছেন ইসলামপুর ব্লকের প্রেসিডেন্ট সাদিকুল ইসলাম, আমাদের জেলা নেতৃত্ব কামরুল হক সাহেব এবং চাকুলিয়া থেকেও আগত হয়েছেন ডিস্ট্রিক্ট মাইনরিটির সেতাবুদ্দিন সাহেব, নিজামউদ্দিন সাহেব এবং আইএনটিউসির মানজার আলম রহমত সাহেব এবং আমাদের মহিলা নেত্রী মুস্কান্দি এবং আরো অন্যান্য নেতৃত্বগণ বিভিন্ন গণসংগঠনের যারা উপস্থিত সবাইকে শ্রদ্ধা নমস্কার সালাম জানিয়ে এবং এখানে উপস্থিত আমাদের সকল মা বোন বয়স্ক ভাই বন্ধু সকলকে আমার অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আমার কিছু কথা। আমার গলা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, তাই আস্তে আস্তে বলার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে কি, আজকে আমরা এক তৃতীয় সম্মেলন চলছে দাসপাড়ার অঞ্চলের, সেই সম্মেলনের উপলক্ষকে সামনে রেখে আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের মতন কংগ্রেসের লড়াকু সৈনিকদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলতে চাই এই চোপড়া ব্লকের সম্বন্ধে যে আমরা বাইরে থেকে খবরগুলো পাই, এই চোপড়া একটা সন্ত্রাসের জায়গা, যেখানে তৃণমূলের সন্ত্রাস আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে সব থেকে চরম জায়গা যদি কোনো জায়গায় নিয়ে থাকে সেটা হচ্ছে চোপড়া, যেখানে আগুন জ্বলছে, যেখানে বোমা ফাটছে, যেখানে গুলি চলছে, যেখানে হত্যা হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে আমার মারা দু হাত তুলে কংগ্রেসকে সমর্থন করছেন। তার জন্য আপনাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। এই মাটির মধ্যে তৃণমূলের অত্যাচারের এর কোনো সীমা নাই, যেখানে মানুষ গণতন্ত্রকে হত্যা করাটাই তৃণমূলের স্বভাব হয়ে গেছে। তৃণমূলের নেতারা মুখে মা মাটি মানুষের কথা বলেন, তৃণমূলের নেতাদের মুখে জনগণের দরদের কথা বলেন। জনদরদি নেত্রী সেজে মমতা ব্যানার্জি মানুষের কাছে দু হাত তুলে ভিক্ষা চান ভোটের, কিন্তু সেই জনদরদি নেত্রী মমতা ব্যানার্জি গণতন্ত্রকে হত্যা করার জন্য এক পা পিছনে সরতে চান না। যখন গণতন্ত্র হত্যা হয় তখন এই মমতা ব্যানার্জি সেই গণতন্ত্র হত্যাকারী গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করে যাচ্ছেন। তখন এই তৃণমূলের এখানে নেতারা, স্থানীয় এখানকার নির্বাচিত সদস্যরা, এলাকার তৃণমূলের যারা নিজেকে নেতা বলেন তারা কিন্তু মানুষের হয়ে কথা বলেন না, তারা গুন্ডাদের হয়ে কথা বলেন, তারা প্রশাসনের হয়ে কথা বলেন। সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এই মাটিতে দাঁড়িয়ে যখন আপনারা সাহস দেখিয়ে লড়াই করেন, তো আমি আপনাদের কাছে বলতে চাই কি চোপড়ার মানুষদেরকে দেখে, চোপড়ার কংগ্রেসের কর্মীদেরকে দেখে উত্তর দিনাজপুরের অন্য অন্য ব্লকের কর্মীরা সাহস পায় কি যেখানে চোপড়াতে আমাদের বিধায়ক নাই, চোপড়াতে আমরা পঞ্চায়েতে নমিনেশন দিতে পারছি না, চোপড়াতে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, চোপড়াতে মানুষ প্রচার করতে বের হতে পারে না, চোপড়াতে আমাদের মা বোনদের নিরাপত্তা নাই, তৃণমূলের গুন্ডা মস্তানদের দাপটের কারণে কংগ্রেসের পতাকা তুলতে দেওয়া হয় না। এরকম জায়গার মধ্যেও মানুষ হাউস নিয়ে কংগ্রেসের পতাকা টাঙিয়ে দাসপাড়া সম্মেলন করছে। এটাই হচ্ছে কংগ্রেস, আর এটাই হচ্ছে মানুষের বার্তা যে তৃণমূল আয় দেখে যা যে কংগ্রেসের আছে কত ক্ষমতা। কংগ্রেস এই মাটিতে দাঁড়িয়ে আজকে বলতে চায় কি যে মমতা বলেছিলেন কি বিরোধী শূন্য করে দেব, কংগ্রেসকে শূন্য করে দেব, আজকে সেই মমতাকে রাহুল গান্ধীর লেজুর হয় তার পিছনে পিছনে ছুটতে হচ্ছে। আজকে আপনারা দেখছেন রাহুল গান্ধী চোপড়া থেকে বেরিয়ে গেলেন, মমতা ব্যানার্জি দেখলো কি রাহুল গান্ধী যাওয়াতে চোপড়ায় তো এখন কংগ্রেসই কংগ্রেস হয়ে যেতে পারে। রাহুল গান্ধীর লেজুর সেজে উনি ছুটে আসলেন চোপড়াতে, লেজুরের মতন ছুটে গেলেন ইসলামপুরে, লেজুরের মতন ছুটে গেলেন মালদাতে। কেন এখন লেজুরের মতন পিছনে পিছনে কারা ঘুরে? আপনাদের চার দোকানে যখন বসে আপনি সিঙ্গারা খান না, তো দেখবেন পাশে একটা কেউ এসে লেজুর নড়ায়। কে নড়ায়? যে লেজুর নড়ায় কেন? সে জানে কি এখানে লেজুরটা নড়ালে হয়তো একটু সিঙ্গারাটা পাবো,
সেই রকম মমতা ব্যানার্জি লেজুরটা নড়িয়ে নড়িয়ে যাচ্ছে যাতে আমি কিছুটা ভোট পাবো। এই বুঝে নেবেন যে আমরা সিঙ্গারাটা পুরোই খাবো, আর তোকে দেব না, এটা বুঝিয়ে দিতে হবে। এই জন্য আপনাদেরকে বলি, এই মমতা ব্যানার্জির অবস্থা দেখুন, যে কাজ বিজেপি করছে, তারা ভারতবর্ষে কংগ্রেসের উপরে আক্রমণ করছে। আসামে যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী আসাম থেকে এগিয়ে আসছিলেন, তখন বিজেপির সরকার ওখানে রাহুল গান্ধীর যাত্রাকে আটকাওয়ার জন্য সেখানে তার উপরে হামলা করেছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এই যাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধী সেই যাত্রাকে বুক ফুলিয়ে সাহস নিয়ে এগিয়ে এসছেন এবং বিজেপির বিরুদ্ধে, বিজেপির সরকার যেখানে আছে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমর্থন রাহুল গান্ধী নিয়ে এগিয়ে বাংলায় যখন ঢুকেছেন, তখন এই মমতা ব্যানার্জি যে বলেন আমি নরেন্দ্র মোদীর কোমরে দড়ি বেঁধে তাকে জেলে ঢুকাবো, যে নরেন্দ্র মোদীকে তোলধোলা করেন, সবসময় বিজেপির বিরুদ্ধে নিজেকে নাকি লড়াকু নেত্রী বলে পরিচয় দেন, আজকে কংগ্রেস তো সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে, তো তাকে সমর্থন দিতে আপনার আপত্তি কি? আপনি তো তাকে সমর্থন দিচ্ছেন না, আপনি বরঞ্চ আপনার কংগ্রেসের নেতাদেরকে নাগরিক কমিটির নাম করে কোচবিহারে দাঁড় করে সেখানে আমাদের নেতা, জননেতা, ভারতের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওখানে আপনি স্লোগান দেওয়ালেন। আমাদের বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ওখানে স্লোগান দিয়ে ওখানে বাধা দেওয়ার চেষ্টা করলেন। সেই বাধাকে উপেক্ষা করে আমরা এগিয়ে আসলাম, সেখানে আপনি আমাদেরকে আটকাতে পারলেন না। কোচবিহার থেকে এগিয়ে এসে যখন আমরা জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার হয়ে দার্জিলিং ঢুকেছি এবং সোনাপুরে যখন রাত্রে এখানে রাহুল গান্ধী ছিলেন, তারপরে মমতা ব্যানার্জি দেখছে গিয়ে তো বাংলার উপরে ঢুকে যাচ্ছে, এখন আমি কি করব? এখন আটকাতে পাচ্ছেন না। আজকে আপনি মালদাতে তৃণমূলের কিছু গুন্ডা মস্তানকে দিয়ে রাহুল গান্ধীর গাড়ির উপরে পাথর ছুঁড়ে তার কাঁচ ভেঙে দিয়েছেন। এই কাঁচ ভেঙে কংগ্রেসকে আটকানো যাবে না। কংগ্রেস হচ্ছে বলিদানের দল, যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কংগ্রেসের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ বলিদান দিয়েছে, তারপরে স্বাধীনতা এসছে। আজকে যদি দেশ রক্ষা করার জন্য আরো লক্ষ লক্ষ কংগ্রেসীকে বলিদান দিতে হয়, তো আমরা বলিদান দিয়ে কিন্তু এই দেশটাকে রক্ষা করব, এই জায়গায় নিয়ে যেতে হবে। তাই এটা বলতে চাই, এই যে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে তৃণমূলের নেতারা মনে করেন যে পুলিশ আমাদের আছে, প্রশাসন আমাদের আছে, জনগণ আমাদের তো নাই, এটা বুঝে গেছে ওরা। তাই এখন পুলিশই হচ্ছে তাদের ভরসা। আমি পুলিশকে বলতে চাই, আমার আওয়াজ যদি চোপড়া পুলিশ শুনতে পারে তো কান খুলে, কান পরিষ্কার করে শুনুন। আপনি হচ্ছেন পুলিশ, আর পুলিশ হচ্ছে জনগণের চাকর। আমরা হচ্ছি তোমার মালিক, আর মালিকের সঙ্গে যদি থাকবে তো ভালো থাকবে, আর মালিকের বিরুদ্ধে থাকলে তোমারও ভালো হবে না, এটা ভালো করে বুঝে থাকবে। আজকে যে পুলিশ প্রশাসন মনে করছে কে দিদি আছে আমাকে রক্ষা করবে, আর দিদির কথায় মানুষের উপরে অন্যায় অত্যাচার আপনারা করছেন। একটা সাধারণ লোক এফআইআর করতে গেলে তার এফআইআর নেওয়া হয় না, একটা জিডি জমা দিতে গেলে তার জিডি নেওয়া হয় না, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কোন দল থেকে এসছো, তুমি কোন দল করো, কোন নেতা তোমাকে পাঠিয়েছে। আপনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সমাজের মধ্যে আপনার উপরে আক্রমণ হচ্ছে, আপনি থানায় গেলে তৃণমূলের নেতাকে নিয়ে আসো, তারপর তোমার কথা শোনা হবে। এই যে পরম্পরা আপনারা আরম্ভ করেছেন, তা আপনাদেরকে বলতে চাই, এই তৃণমূলের নেতাদের দয়ায় আপনি হয়তো বেঁচে থাকছেন, কিন্তু এটা ভুলে যাচ্ছেন আপনার বাড়িতে যে দুমুঠো খাওয়া যাচ্ছে, আপনি যে বেতন পাচ্ছেন সেখান থেকে আপনার পরিবারের সদস্যরা যে দুমুঠো খাওয়া পায়, আপনার ছেলে স্কুলে পড়ছে, আপনার মেয়ে কলেজে পড়ছে, সেই সরকারের যে বেতন সেটা আমাদের জনগণের ট্যাক্সের পয়সা থেকে আপনি পাচ্ছেন। আমরা পয়সা দিচ্ছি বলে আপনি বেতন পাচ্ছেন, আর আমাদের বেতনের পয়সায়, জনগণের পয়সায় আপনার
শরীরের উপরে যে উর্দি আছে, আপনার কোমরে যে বন্দুক আছে, আপনার হাতে যে লাঠি আছে, সেই পয়সাটা আমরা দিচ্ছি। আর সেটা এই জন্য দেওয়া হয় কি আপনারা আমাদের রক্ষা করবেন, কিন্তু আপনারা গুন্ডা মস্তানদের হয়ে কাজ করছেন। তাই আপনাদেরকে বলতে চাই কি হুঁশিয়ারি দিয়ে বলছি, বুঝে যান কি যে জনগণ আপনাকে কোমরে বন্দুক দিয়েছে, আপনার শরীরে বর্দি দিয়েছে, যদি জনগণ মনে করে কি কালকে আপনার বর্দি খুলে নিতে হবে, তো এক একটা সুতো যদি আমার মা বোনরা টানতে আরম্ভ করে, এক একটা সুতো যদি আমার যুব ভাইরা টানতে আরম্ভ করে, এক একটা সুতো যদি কৃষকরা টানতে আরম্ভ করে, তো এক একটা সুতো টানতে টানতে আপনারা সবাই উলঙ্গ হয়ে চোপড়া বাজারে দাঁড়িয়ে থাকবেন। তখন মমতা ব্যানার্জির শাড়িও আপনাকে ঢাকতে পারবে না, এটা ভালো করে বুঝে থাকবে। তাই আপনাদেরকে আমি বলি, এই অবস্থা আপনারা বুঝছেন কি বর্তমান রাজনীতিতে আমরা কোন জায়গায় যাচ্ছি। আজকে ভারত জোড়ো যাত্রার পরে ভারত ন্যায় যাত্রার প্রয়োজন কেন? আজকে বিজেপির সরকার ভারতবর্ষকে যেভাবে বিভাজনের রাজনীতি নিতে, বিদ্বেষের রাজনীতির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, হিন্দু মুসলিম মন্দির মসজিদের নামে আমাদেরকে বিভাজন করে দেওয়া হচ্ছে, জাতের নামে ভাষার নামে আমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করে দেওয়া হচ্ছে। এই বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে ভালোবাসার রাজনীতি, ভালোবাসার পরিবেশ তৈরি করার ডাক দিয়েছেন রাহুল গান্ধী। नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाने आया, যেখানে মানুষের ভাই ভাইয়ের মধ্যে বিদ্বেষ তৈরি করে দেওয়া হচ্ছে। আজকে যে নরেন্দ্র মোদীর দল, যারা বিজেপির দল করেন, তারা মনে করছেন আপনারা হিন্দু রাষ্ট্রের কথা বলছেন, হিন্দু রাষ্ট্র হলে আপনাদের উপকার হবে। আজকে আপনি যে সমাজের মধ্যে বসবাস করেন, আপনি মুদিখানার দোকান করে আছেন, আপনার মুদিখানার দোকান যদি হিন্দু ভাই হয়, সেখানে খদ্দের মুসলমান ভাইরা আছে। মুসলমানের দোকান থাকলে সেখানে হিন্দু ভাইরা খদ্দের আছেন। আজকে যদি একের সঙ্গে একের যোগাযোগ না থাকে, তাহলে আপনার দোকান চলবে না, আপনার ব্যবসা চলবে না, আপনার বাজার বন্ধ হয়ে যাবে। তার জন্য কেন হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই মিলে থাকলেই আমাদের বাজার থাকবে, আমাদের বাড়ি থাকবে, আমাদের ব্যবসা থাকবে, আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি সব আমাদের নষ্ট করে দেন, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। বেঁচে থাকবে এই নরেন্দ্র মোদীর মতন আর আদানি আম্বানির মতন কিছু লোক, বাকি পুরো দেশটাকে এরা শেষ করে দেবে। সেখান থেকে আপনাদেরকে বাঁচাবার দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী, সেখান থেকে আপনাদেরকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। সেই লড়াই আমরা করতে চাইছি রাহুল গান্ধীর নেতৃত্বে। সেই জায়গাটায় আপনাদেরকে বোঝার দরকার। আজকে তৃণমূল বিজেপির 1 নম্বর এজেন্ট হিসাবে কাজ করছে। আজকে নরেন্দ্র মোদীর কথায় উঠছে আর বসছে মমতা ব্যানার্জি। কেন? মমতা ব্যানার্জির কোমরে দড়ি বেঁধে এখন ও ধরে রেখেছে, বেশি যদি বলো, বেশি যদি করো, টেনে নিয়ে যাবে সিবিআই, টেনে নিয়ে যাবে ইডি। সেই জন্য মমতা এখন বিজেপির হয় বাংলাতে কাজ করছে। একদিকে মোদী হিন্দু হিন্দু করাচ্ছে, মমতা এখানে মুসলমান মুসলমান করছে। আপনারা ভাবছেন এই সামনে কিছু 2 মাস পর এখানে রোজা আরম্ভ হবে, রোজার মাস আরম্ভ হবে, তারপরে ঈদ আসবে। ঈদ যখন আসবে তখন দেখবেন তৃণমূলের নেতারা বড় বড় করে হোর্ডিং টাঙাবে, ঈদ মোবারক, ঈদ মোবারকের হোর্ডিং টাঙানো হবে। আর ওই হোর্ডিং এ দেখবেন একদিকে মমতা ব্যানার্জির ছবি আর একদিকে নেতার ছবি। মমতার ছবি, মাথায় আঁচল দেওয়া আর 2 হাত তুলে দোয়া করছে। আপনারা ভাববেন এই তো মমতা ব্যানার্জি আসল মুসলমান, আর এই যে দোয়া করছে 2 হাত তুলে, তা আপনারা ভাববেন মোর দানে তো দোয়াটা মানছে, আর ওর দোয়া সেই এমনি জান্নাত চলে যায়। হ্যাঁ, এমন ভাব দেখানো হচ্ছে কি মমতা ব্যানার্জির দোয়াতে আমরা জান্নাতে চলে যাব। তো সেই যে মানুষকে বোকা বানানো না, সেই কাজটা করছে। যদি মুসলমানের দরদি হন মমতা ব্যানার্জি, তো পশ্চিম বাংলায় 30% মুসলমান আছে। আপনি বলুন 30% মুসলমানের জন্য আপনি কি কাজ করেছেন? ভিক্ষা দেওয়া ছাড়া? আপনি ভিক্ষা দেওয়া ছাড়া কি কাজ করেছেন?
মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে আমাদের এখানকার আলিম ফাজিল পাস করত, যে সকল ছেলেরা মাদ্রাসায় চাকরি পাওয়ার উপযোগ্য ছিল, সেই ছেলেদের চাকরিগুলোর ভবিষ্যৎগুলো শেষ করে দিয়েছেন। যে বাম আমলে মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল, সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে সারা পশ্চিম বাংলায় মাদ্রাসাতে শুধু মুসলমান ছেলেদের চাকরি হতো। আপনি সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের তালা ঝুলিয়ে রেখে দিয়েছেন। বিগত 12 বছর ধরে একটা চাকরি দিতে পারেননি আপনি। সেই মুসলমানদের ক্ষতি হচ্ছে না? এই কথা আপনারা তৃণমূলের মুখে শুনবেন। যখন এই প্রশ্ন করবেন তো বলবে তোর তো লক্ষ্মী ভান্ডার দিছি না, ফ্রি চাবল খাচ্ছিস না, কন্যাশ্রী পাচ্ছিস না, তো হয়ে গেল মুখ বান। তুই বলবো হ্যাঁ ফ্রি তো চাবল পাচ্ছি, বল হয়ে গেল বান। লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। কন্যাশ্রী পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। সাইকেল পালো? হ্যাঁ পানু। তো বলো সব তো পাচ্ছিস, তো ফির কি দরকার আছে তোর চাকরি? এই বোকা বানানোর কাজ। যে আপনার চাকরি শেষ, আপনার ছেলেরা শিক্ষা পাচ্ছে, আপনি পড়াচ্ছেন কেন ছেলেদেরকে? কেন পাঠাচ্ছেন স্কুলে? শিক্ষিত হয় শুধু লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য ওকে শিক্ষাতে পাঠাচ্ছেন, বা কন্যাশ্রীর 25,000 টাকা একবার পাওয়ার জন্য তাকে শিক্ষা দিতে চাইছেন না? আপনি চাইছেন কি আপনার ছেলে স্কুলে গিয়ে পড়াশোনা করার পরে সে তৃণমূলের গুন্ডা হিসাবে কাজ করবে, তার জন্য পড়াচ্ছেন?